সারা দেশে এই ধরনের পরিস্থিতি চলমান আছে। শুধু যে বিরোধী দল বিরোধী জোটের নেতাকর্মীদের উপর এ ধরনের হামলা হচ্ছে তা নয়, তাদের নিজেদেরও যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল সেখানেও বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণে হামলা, মারধর করা, আহত করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এই ধরনের এক পাশবিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে মনে হচ্ছে দেশে কোনো যুদ্ধ লেগেছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বাংলাদেশে কোনো প্রকার খুনাখুনি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোনো প্রকার লাশ পড়েনি। যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে এসে আমরা সেটা বলতে পারছি না। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসনেই যেখানে জাতীয় নাগরিক পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে এবং যেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমাদের জোটের প্রার্থী অংশগ্রহণ করেছে, সেখানেও হামলা করা হচ্ছে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। তবে এই মুহূর্তে আমি আমাদের যে নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের যে আপডেট সেটা আপনাদেরকে দিতে চাই। জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 30টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তার মধ্যে আমরা আমাদের 6 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং 30টি আসনে আমাদের মোট এখন পর্যন্ত যে প্রাপ্ত ভোটের সংখ্যা সেটা হচ্ছে 22,70,32 ভোট, যা কাস্টিং ভোটের প্রায় 3.5% মতো। এবং আমাদের যে 6 জন প্রার্থী বিজয়ী হয়েছেন, আমরা পার্টির পক্ষ থেকে আজকে অফিসিয়ালি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এর বাইরেও আমরা বিশ্বাস করি অন্তত 3টি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্ট টেম্পারিং এর মাধ্যমে আপনারা দেখেছেন যে 8 ঘন্টা 9 ঘন্টা বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে, বিভিন্ন নতুন ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের বারবার কাউন্ট করে করে আমাদের প্রার্থীদের ভোট কমিয়ে তাদেরকে হারানো হয়েছে। সেটা হচ্ছে ঢাকা 8 আসন, যেখানে আমাদের পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী ছিলেন, পঞ্চগড় 1 যেখানে আমাদের সাদিস আলম প্রার্থী ছিলেন, এবং দিনাজপুর 5 আসন ডক্টর আব্দুল আহাদ প্রার্থী ছিলেন। এই আসনগুলোতে আমরা মনে করি যে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু রেজাল্ট টেম্পারিং এর মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। তবে এই আসনগুলোতে আমাদের প্রার্থীরা তারা রিভিউ আবেদন করছেন, ভোট পুনর্গণনার আবেদন ইতিমধ্যে করেছেন। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেটা সুষ্ঠুভাবে সেই আবেদন গ্রহণ করবেন এবং সেটা সম্পাদন করবেন। আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখলাম গতকালকে সারাদিন ভোট গ্রহণের বিষয়ে আমরা সন্তুষ্ট থাকলেও আমরা আপনাদেরকেও জানিয়েছিলাম যে আমরা ভোট গ্রহণের যে প্রক্রিয়া এবং সেটা নিয়ে আমরা কিছু আসনে কিছু কেন্দ্রে সমস্যা থাকলেও আমরা সেটা সার্বিকভাবে আমরা সেটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরেই মূল নাটকীয়তা শুরু হয়। প্রথম 2 থেকে 3 ঘন্টা আমরা দেখছিলাম যে 11 দলীয় জোট প্রায় নিরঙ্কুশভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়ে ছিল, কিন্তু তখনই আমরা তারপর থেকে এক ধরনের ট্রানজিশন দেখতে পেলাম। তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল, সেই কেন্দ্রগুলো ঘেরাও করা হচ্ছিল বিএনপির নেতাকর্মীদের, ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা। এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোট গণনা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেইখানকার ফলাফলগুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে, 9 ঘন্টা 10 ঘন্টা। বিশেষ করে আমাদের 11 দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, যারা দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, তাদের আসনগুলোতে কিভাবে নাটকীয়তা হয়েছে। আমাদের আহ্বায়কের আসনে আমরা প্রথমে দেখলাম যে সেখানেই কেন্দ্রের ফলাফলে 6000 ভোটে তিনি এগিয়েছিলেন। তারপরে আমাদের কাছে একটা শীট আছে, সেখানে আমরা দেখেছি যে অন্তত 10 থেকে 12 বার সেখানে কাটাকাটি করে ভোট কমানো হয়েছে। কমাতে তারা 4000 ভোট কমিয়ে তারপরেও 2000 ভোটে তাকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয়েছে। এবং আমরা দেখেছি যে এক ধরনের অসংলগ্ন এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় ঢাকা 13 আসনে আমাদের
জোটের প্রার্থী এবং জোট শরিক দল খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কিভাবে হারানো হয়েছে, এবং একই ধরনের ঘটনায় ঢাকা ৮ আসনে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঢাকা 13 আসনে ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জোট শরিক দলের একজন শীর্ষ নেতৃত্ব তাকে হারানো হয়েছে। ঢাকা 15 আসনে আমরা দেখেছি যে এই ফলাফল দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে এবং মাঝখানে গুজব ছড়ানো হয়েছে। প্রার্থী নিজে পোস্ট করেছেন যে তিনি জিতে গেছেন, অথচ পরে আমরা দেখলাম যে তিনি 21,000 ভোটের ব্যবধানে হেরেছেন। ঢাকা 17 আসনে আমরা দেখেছি, ঢাকা 17 আসনে সন্ধ্যা 8টার দিকেই একটি দলের পেজ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সেখানে তারা বিজয়ী হয়েছেন, অথচ তখনও 50টি ভোটের কেন্দ্রের ভোট গণনাই শেষ হয়নি। সেখানে তাকে বিপুল ভোটে বিজয়ী বলে দেখানো হয়েছে, কিন্তু দীর্ঘ সময় নষ্ট করে পরবর্তীতে দেখানো হলো যে 4,000 ভোটে আমাদের জোটের প্রার্থী সেখানে পরাজিত হয়েছে। তো এরকম আমরা মনে করি যে সারা দেশে এই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে, এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে, এবং বিএনপিকে জাস্ট স্লাইট অ্যাবোভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। এবং এইটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল, 35% ভোট পেয়ে তারা 29টা আসন পেয়েছিল। এবারও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এবং মিডিয়া এস্টাবলিশমেন্ট সকলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা এটা করতে দেখেছি। মিডিয়ার কথা তো আর কিছুই বলার নেই, আপনারাই জানেন। একই চ্যানেলে 5 মিনিট আগে বলা হলো যে 11 দলীয় জোটের প্রার্থী বিজয়ী হয়েছে, আর 5 মিনিট পরে বলা হলো যে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে, এবং এক ধরনের পারসেপশন মিডিয়া তৈরি করা হলো। যখন আমরা দেখছি যে বেসরকারি ফলাফল যেটা মিডিয়াতেই আসছিল সেটাই আমরা কাউন্ট করে দেখছিলাম যে আমরা কাছাকাছি অবস্থানে আছি 11 দলীয় জোট এবং বিএনপি, কিন্তু মিডিয়ায় দেখানো হচ্ছিল বিএনপি 70, 11 দলীয় জোট 10। এইভাবে একটা পারসেপশন তৈরি করার মধ্যে দিয়ে পুরো একটা ইকোসিস্টেম বিল্ড করে মেটিকুলাসলি এই ফলাফল ট্যাম্পারিং এর মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ, এবং এই অ্যাবসলিউট পাওয়ার যেটার কথা শেখ হাসিনা বলতো, এর মধ্য দিয়ে এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত, এবং একই সাথে এই 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র, এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম। সামনের 5 বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো।